দশম শ্রেণী ভূগোলে ভারতের চ্যাপ্টারে প্রথম পর্ব ছিল। আমি তোমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, পরপর পর্বগুলো পেয়ে যাবে। আগে আমি অনেক মনে রাখার কৌশল হিসাবে টপিক ভিডিওগুলো দিয়েছি, কিন্তু ডিটেলসে আলোচনা করা সম্ভব হয়নি। মনে রেখে শর্ট প্রশ্নগুলো বার করার একটা ক্যাপাসিটি দিয়েছিলাম। এখন আমি তোমাদের ডিটেলসে বই ধরে ধরে একটা আলোচনা করে দেওয়ার চেষ্টা করবো, যাতে তোমরা বুঝতে পারো। দেখো, ভারতবর্ষ মানচিত্রটা আমাদের সবসময় চোখের সামনে ভাসতে হবে, তাহলে কিন্তু আমাদের পড়াশোনাটা সুবিধা হয়ে যাবে। এখন এই ভারতবর্ষ নামটা কেন হলো সেটা একবার এখানটা আলোচনা করেছি। শুধু ভারতবর্ষ নয়, ভারত, ইন্ডিয়া, হিন্দুস্তান নামে পরিচিত। মানে বিভিন্ন বৈচিত্র্যের মানে একটা দেশ। কারণ ভারতবর্ষে আমরা দেখতে পাই বিভিন্ন জাতিরা বাস করতে পারে, ধর্মনিরপেক্ষ একটা দেশ, বিভিন্ন সংস্কৃতি আছে। পৃথিবীর কাছে এটা পরম বিস্ময়, সেটাই বলেছি এখানে, তোমরা একবার দেখে নিতে পারো। আর ভারতবর্ষের সংবিধানে ভারত নামটি স্বীকৃত দেওয়া হয়েছে, আবার ইন্ডিয়া এবং ভারত উভয় নামই প্রচলিত সরকারিভাবে, এটা কিন্তু এখানে লিখেছে। এখন আমরা দিয়েছি, দেখো, কন্যাকুমারিকা অন্তর্দ্বীপ, ইন্দিরা কল, ইন্দিরা পয়েন্ট। আর এই দুটো মানে আমাদের ইন্দিরা কল চিনতে হবে, কন্যাকুমারিকা অন্তর্দ্বীপ চিনতে হবে, ইন্দিরা পয়েন্টও চিনতে হবে। কারণ এরাই ভারতবর্ষের শেষতম সীমানা। উত্তরে চলে যাব একদম, এই উত্তরে যদি আমরা কাশ্মীরের উত্তরে চলে যাই, তাহলে দেখতে পাবো যে সেখানে ইন্দিরা পয়েন্ট না, এটা হবে কল, ইন্দিরা কল, ক দিয়ে শুরু করা হয়। এই জায়গাটা শেষতম স্থলবিন্দু, দক্ষিণতম বিন্দু হচ্ছে ভারতবর্ষে ইন্দিরা পয়েন্ট। কারণ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জটা ভারতবর্ষের মধ্যেই আছে। এই জায়গাটা যদি আমরা চলে যাই শেষ প্রান্ত, তাহলে কন্যাকুমারিকা। তাহলে সেই বিবেকানন্দ কথা যদি মনে করি, কন্যাকুমারিকা থেকে তিনি সমুদ্র হিমাচল হেঁটেছিলেন, মানে একদম কাশ্মীর পর্যন্ত পদব্রজ, সেই ভ্রমণ কাহিনী আমরা পড়লে আমরা জানতে পারব, পায়ে হেঁটেছিলেন। এখন মোটামুটি আমাদের জানতে গেলে এই ভারতবর্ষটা কোন জায়গায় আছে পৃথিবীর মধ্যে, আমাদের গোলার্ধটা যদি চিনতে পেরে যাই, তাহলে গোলার্ধটা লিখতে ভুল হবে না, গোলার্ধটা আমরা বুঝতে পারবো। তো কত সেটা একটু মনে রাখতে হবে। কারণ দেখো, এই যে জায়গাটা ভারত, এটা পৃথিবী একটা কল্পনা করলাম, এটাকে নিরক্ষরেখা আমরা কল্পনা করলাম 0 ডিগ্রি। আর এই দিকটা তো দ্রাঘিমা রেখা ভাগ করেছি, মূল মধ্যরেখা। তাহলে আমরা আছি এই জায়গাটা। তাহলে এটা কি পড়লো, উপরটা উত্তর হয় সবসময়, নিচেরটা ডান দিকটা পূর্ব হয়। তাহলে আমরা উত্তর পূর্ব গোলার্ধে বাস করছি। তাহলে আমরা যদি অক্ষরেখা বলি, তাহলে অক্ষরেখাগুলো সব আমাদের উত্তর হবে। আর দ্রাঘিমা রেখা যদি বলি, তো সবগুলোই আমাদের পূর্ব দ্রাঘিমা হবে। এখন কত থেকে কত আমি একটু তোমাদের বলে দিই। দেখো, বলেছে যে 8 ডিগ্রি, আমি ডিগ্রিটাই বলছি কারণ মিনিটগুলো বলার চেষ্টা করছি না, মনে থাকবে না। 8 ডিগ্রি থেকে 37 ডিগ্রি। চলো আমরা একটু 8 ডিগ্রি থেকে দেখে নিই। দেখতেই পাচ্ছি এই জায়গাটা থেকে, কারণ এই সোজাসুজি এসে 8 ডিগ্রি এখানেই লাগছে। এটা 28, 29 ডিগ্রি, 37 গিয়ে শেষ হবে ইন্দিরা কলটা, পয়েন্টটা আমরা নিলাম। তাহলে আমাদের এটা কি হবে, অক্ষরেখা হবে, উত্তর অক্ষরেখা। বেশ, চলো উত্তর অক্ষাংশ আর এবার তো দ্রাঘিমা রেখাটা বলে দিই। 8 ডিগ্রি থেকে তো অনেক কিছুই বোঝাবে পৃথিবীর মানচিত্রে। এবার দ্রাঘিমা রেখাটা বলে দিই, পূর্ব হবে, দুটোই কিন্তু পূর্ব হবে, 68 আর 97। দেখি নি, এখানে 68 থেকে শুরু হবে, এখানে 97 গিয়ে শেষ হবে। কারণ 97 এই জায়গাটা এসে শেষ হচ্ছে, এটা 68 থেকে শেষ। এই টোটাল জায়গাটা আমাদের পৃথিবীর মানচিত্রের মধ্যে অবস্থান আছে। এখন আমাদের জানতে হবে প্রমাণ দ্রাঘিমা, আর এর সঙ্গে আমরা আর একটা জেনে নেব কলকাতাকার দ্রাঘিমা। দেখো, এদিকটা থেকে আমাদের কমতে কমতে যাচ্ছে না বাড়তে বাড়তে যাচ্ছে। হ্যাঁ, আমাদের এদিকটা কেন বাড়তে বাড়তে যাচ্ছে আবার দেখে নাও। আমরা একটু আগেই দেখলাম আমাদের এই জায়গাটা অবস্থান, এটা 0 হলে 1 2 3 4 5 180 থেকে মিলবে না, এদিকেও 1 2 3 4 5 180 থেকে সেই আন্তর্জাতিক তারিখ রেখা দেখে শেষ হবে দ্রাঘিমা রেখা। তাহলে আমাদের বাড়বে ডান দিকে। তাহলে আমাদের যদি প্রমাণ দ্রাঘিমাটা ভারতের মাঝ দিয়ে নিয়ে যাওয়া হয়, কারণ প্রমাণ দ্রাঘিমা রেখায় তো ভারতবর্ষের স্থানীয় সময় নির্ণয় করে,
তাহলে এটা যদি আমাদের 82 হয় তো এদিকটা বাড়বে 88। তার মানে 82 88। কলকাতাটা মনে রাখার সুবিধা হবে, কারণ শুধু 82 বলবে না, 82.5 বলবে, অর্থাৎ 82 পূর্ণ আগে 2 বলবে, বা 82 পূর্ণ 30 মিনিট বলবে, আর নাহলে 88 ডিগ্রি 30 মিনিট বলবে না, 88 ডিগ্রি মানে আগে 2 মিনিট বলবে। তাহলে মানে ডিগ্রি তখন আমাদের হয়ে যাবে, এটা আগে 2 যখন ডিগ্রি আর যখন মিনিট লিখবে তখন রাগ হয়ে যাবে। তো 82.2 82.5 যেটা আমরা বলি, এই জায়গাটার উপর দিয়ে আমাদের কিন্তু, এটা 84 তো একটু আগে 82 হবে, অর্থাৎ এই জায়গাটার উপর দিয়ে আমাদের একটা প্রমাণ দ্রাঘিমা রেখা কল্পনা করা হয়েছে, যেটা এই দ্রাঘিমা রেখায় যটা বাজবে গোটা ভারতবর্ষের পরিধি তটাই আমাদের বাজবে। চলো আমরা তারপরে ইন্দিরা পয়েন্ট তো দেখে নিলাম, ভারতবর্ষের দক্ষিণতম অংশ, ম্যাপ পয়েন্টিংয়ে খুব পড়তো বা পরেও। কন্যাকুমারিকা হচ্ছে মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ, দুটো কিন্তু একটু তফাৎ, কন্যাকুমারিকাও দক্ষিণতম অংশ, আবার ইন্দিরা পয়েন্ট দক্ষিণতম অংশ। তাহলে কি পার্থক্যটা হলো? এটা হলো মূল ভূখণ্ডের বা স্থলভাগের দক্ষিণতম অংশ, আর এটা শুধু দক্ষিণতম অংশ। উত্তরটা হবে ইন্দিরা কল। বাহ, তোমরা আমার সঙ্গে সঙ্গে বলেও ফেলতে দেখি। হ্যাঁ, একটু মন দিয়ে দেখো, এই ক্ষেত্রফলটা একবার দেখে নেবে, আমি এটা ডিটেলসে যাচ্ছি না, অনেক আলোচনা করার আছে, এটা বোঝাবারও কিছু নেই। এখন এই লাইন কোটা, এই যে র্যাট ক্লিপ লাইন কোথায় আছে, ম্যাকমোহন লাইন কোথায় আছে, ডুরান্ট লাইন কোথায় আছে, আর কোন লাইনটা সবচেয়ে দীর্ঘ, কোন সীমারেখাটা দীর্ঘ, আমরা সেটা একবার দেখতেই পাচ্ছি। আমরা ডুরান্ট লাইন, আমরা চলে যাই, ডুরান্ট লাইন কোথায় আছে, পাকিস্তান ও আফগানিস্তানের সীমানা রেখা হলো, সেটা দেখি। আমাদের পাকিস্তানটা তো এই জায়গা, আফগানিস্তান এই জায়গাটা, তার এই যে জায়গাটা মানে আফগানিস্তান থাকবে, পাকিস্তানও থাকবে, এই জায়গাটায় পড়ছে আমাদের ডুরান্ট লাইন। আর চীন তো মস্তানি করে না, বড় বড় ম্যাকমোহন, ওরা কি মস্তানিতে পড়ে গেল। এই যে চীনের সঙ্গে যে লাইনটা আমাদের আছে, এটা তো নেপালের সঙ্গে আছে এই জায়গাটা, এই তারপরে চীনের সঙ্গে একটু আমাদের এই অরুণাচলটা পড়ছে, এই জায়গাটাকে বলছে কিন্তু ম্যাকমোহন লাইন। চীনের সঙ্গে মোহন, ওরা একদম ম্যাকমোহন, করোনা ছড়িয়ে দিল না এটা। চলো আমরা দেখতে পাচ্ছি, মনে হয় যেন এই করোনার ব্যাপারটা গোলমাল, ওদের দেশ থেকে তো প্রথম এসেছিল, সেই জন্য এখন কল্পনা করা হয়। এখন চলে যাচ্ছি ভারত পাকিস্তানের মধ্যে একটা সীমারেখা আছে, র্যাট ক্লিপ লাইন, এটা পাকিস্তান ভারত, দেখো কত বড় রয়েছে ভারতের সঙ্গে পাকিস্তানের একটা সীমানা, র্যাট ক্লিপ লাইন। আর বাংলাদেশের সঙ্গে যে সীমানা রেখাটা আছে না, এর বড় মানে সবচেয়ে বেশি সীমারেখা, মানে সীমারেখার দীর্ঘ, ভারত বাংলার সঙ্গে তো যেমন দীর্ঘ রোল আছে, এটা আমাদের মোটামুটি জানতে পারলাম। এবার আমাদের এখানে এলো যে ভারতবর্ষের বর্তমান রাজ্য 28টি। হ্যাঁ, এটা 2020 সালে বই যখন, অবশ্যই এটা ঠিক আছে, কারণ আমাদের জম্মু কাশ্মীর আর কেন্দ্রশাসিত রাজ্য নেই, হয়ে গেছে কেন্দ্রশাসিত অঞ্চল। তাহলে একটা কেন্দ্রশাসিত অঞ্চল বেড়ে গেছে, প্লাস আবার লাদাখটা বেড়ে গেছে, 9টি কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গেছে। তাহলে 28 আর 9, 8 হলে ভালো হতো না, যাই মনে রাখবে 28, 29 বলবে, 2টা কেটে দেবে, তার মানে মনে রাখবে 28 আর 9 মানে একই রকম সংখ্যা কিন্তু নেই। স্যার, রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চল এখানে দিয়েছে, দেখো তেলেঙ্গানা হচ্ছে ভারতের নবীনতম রাজ্য, তাই নবীনতম রাজ্য হচ্ছে তেলেঙ্গানা। আমাদের এই জায়গাটাতে তেলেঙ্গানা, হায়দ্রাবাদ, তেলেঙ্গানা দেখতে পাচ্ছি, এটা অন্ধ্রপ্রদেশটা ছিল, ভেঙে হয়েছে। এখানে একটা শর্তের কথা লেখা আছে, তোমরা দেখে নিতে পারো, রাজধানী কবে স্থানান্তরিত হবে, অমরাবতী যেদিনকে হবে আর কি, সেটা এখানে ডিটেলসে একটু আলোচনা করা আছে। এখন আমাদের সবচেয়ে, তারপর দেখো এখানে দিয়েছে যে ক্ষেত্রফলে বর্তমানে রাজস্থান বৃহত্তম, রাজস্থানের আয়তনটা সবচেয়ে বড় রাজ্য, আর সবচেয়ে ছোট হচ্ছে এই গোয়া, ক্ষুদ্রতম রাজ্য। দুটি বাঁ দিকে পড়লো, বলো, একটা বড় একটা ছোট। এটা কিসে বড়? আয়তনের দিক দিয়ে, এরিয়াটা, জায়গাটা কতটা নিয়ে নিয়েছে ভারতবর্ষের, মানে আয়তনের দিক দিয়ে বড় হলো কে? আমাদের রাজস্থান, ছোট হলো গোয়া।
চলো, আমাদের খুব ভালো জায়গা। আর নবীনতম রাজ্য আমাদের তেলেঙ্গানাটা দেখতে পাচ্ছি, এই খালটা থেকে একটু উপরে দেখিয়ে দিলে ম্যাপ পয়েন্টিংয়ে পড়লে। এখন দেখতে পাচ্ছি যে ক্ষেত্রফলে লাদাখ বৃহত্তম আর লাক্ষাদ্বীপ ক্ষুদ্রতম। হ্যাঁ, কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় কি? 9টা তো কেন্দ্রশাসিত অঞ্চল আছে। আমরা লাদাখে যাব, আমরা লাদাখ দেখতে পাচ্ছি। চীন চাইছে না এই জায়গাটা যদি একবার নিয়ে নিই, তাহলে আমাদের একবারে কাশ্মীরটা আর একটুখানি কেড়ে নিলে আমাদের এটাও হয়ে যাবে। সেই জন্য তো চীন বারবার চেষ্টা করছে এদিকে রাস্তা নেবো, এদিকে ওরা তেলটা নিয়ে আসে, এদিক দিয়ে পাইপ দিয়ে এই পাকিস্তান দিয়ে আরব সাগরে আসে আর কি। এদিকে তেলের লাইন আছে, আমাদেরও পাকিস্তানের উপর দিয়ে অনেক তেলের লাইন আছে, তেল আরব থেকে আসে। দেখা যাচ্ছে যে লাদাখ হচ্ছে বড় আর লাক্ষাদ্বীপ ছোট। এই লাক্ষাদ্বীপ পুঞ্জ, এ দেখো লাক্ষাদ্বীপ, এই দ্বীপটা যেন কি করে গড়ে উঠেছে। রাজধানী কিন্তু কাভারাত্তি, খুব সুন্দর নাম দেখো। তাহলে এ হচ্ছে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল, আর লাদাখ হচ্ছে নতুন আমাদের মানে কেন্দ্রশাসিত অঞ্চল। কেন্দ্র শাসন করে, অর্থাৎ সেখানে কোনো রাজ্য সরকার থাকে না, অর্থাৎ রাজ্য সরকারের পুলিশ সেখানে আর কার্যকারিতা থাকে না। মানে রাজ্যগুলোতে রাজ্য সরকারের পুলিশ থাকে, এটা কেন্দ্র সরাসরি শাসন করে। আর দুটো এটাও বাঁ দিকে পড়লো। তাহলে এর রাজধানী দেখে নিলাম, লাক্ষাদ্বীপের রাজধানী হচ্ছে কাভারাত্তি। বেশ, চলি আমরা পরে দেখিনি। নিউ দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল, ভারতের জাতীয় রাজধানী কিন্তু রাজ্য না। অনেক সময় দিল্লিকে আমরা মনে করি এই দিল্লিটাকে রাজ্য, কিন্তু রাজ্য কখনোই নয়, এটা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল। আবার ভারতবর্ষের রাজধানী হচ্ছে কিন্তু নয়াদিল্লি। আবার দেখি চণ্ডীগড় কেন্দ্রশাসিত অঞ্চল, সেই সঙ্গে পাঞ্জাব হরিয়ানা রাজধানী। দেখো, পাঞ্জাবেরও রাজধানী চণ্ডীগড়, হরিয়ানার রাজধানী চণ্ডীগড়। তাহলে চণ্ডীগড় কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল। আবার মজার ব্যাপার আছে, ওদের রাজধানীটা কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল। কিন্তু পাঞ্জাবে একটা সরকার আছে, হরিয়ানার একটা সরকার আছে, রাজ্য সরকার আছে। চলো দেখিনি, 2019 সালে জম্মু কাশ্মীর পুনঃ রাজ্যের মর্যাদা হারিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল। আমি বললাম না, জম্মু কাশ্মীর ছিল এক সময় রাজ্য একটা, শেষ মানে উনি 19 সালে নিজের রাজ্যটা হারিয়ে ফেললেন, নিজের মর্যাদা দিয়ে হয়ে গেলেন কেন্দ্রশাসিত অঞ্চল। অর্থাৎ সেখানে কেন্দ্র বাহিনী সবসময় শাসনের মধ্যে থাকবে, রাজ্যপাল তা শাসন করবে। লাদাখ জম্মু কাশ্মীর মানে হারিয়ে দুটো হলো আর কি, জম্মু কাশ্মীর এবং লাদাখ দুটো কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গেল। দুটো কি কেন্দ্রশাসিত অঞ্চল হলো, আর কেন্দ্র ওখানে শাসন করবে। রাজ্য শাসন করলে অনেক সমস্যা তৈরি হচ্ছে, সেগুলো চিন্তা ভাবনা করে হয়েছে। চীন ভারতের বৃহত্তম এবং মালদ্বীপ ক্ষুদ্রতম প্রতিবেশী রাজ্য। দেখি, উত্তরে তো আমাদের চীন রয়েছে, এই তো সবচেয়ে বড় রাজ্য, বড় দেশ হবে, প্রতিবেশী দেশ। আর মালদ্বীপ, দেখো মালদ্বীপ আমাদের কিন্তু একটা আলাদা দেশ, এটা কিন্তু ভারত দখল নেয়নি, ছোট্ট দ্বীপ, তবু একটা দেশ বলা হবে। তাহলে মালদ্বীপ কোথায়, ম্যাপ পয়েন্টিং আমরা সহজে বার করে ফেলব। এখানে লাক্ষাদ্বীপ, এখানে মিনিকয় দ্বীপপুঞ্জ, এখানে এসছে মালদ্বীপ। এই দুটো দেশ দুদিকে, একটা উত্তর একটা দক্ষিণ, একটা বড় একটা ছোট। বৃহত্তম দেশ বললে চীনকে দেখাবো উত্তরে, ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ বললে এটা দেখো, এটা প্রতিবেশী দেশের কথা হচ্ছে। এছাড়াও বাংলাদেশ পূর্বে রয়েছে, পশ্চিমে পাকিস্তান আফগানিস্তান রয়েছে। চলো, আমাদের অনেকটা আলোচনা হয়ে গেল, আমরা আর একটু যাব। এখানে রাজ্য কটার নাম কিন্তু ডিটেলসে দিয়ে দিয়েছে, 28টা রাজ্য তোমরা পড়তে পারবে, এখানে 9টা কেন্দ্রশাসিত অঞ্চল আছে। সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, যেগুলো একটু মনে রাখার আমি বলে দিয়েছিলাম বড় ছোটকে। এখন দেখবো লাদাখের রাজধানী জানতে হবে লে। আমরা পাঞ্জাব আর আমরা যে একটা রাজ্যটা দেখলাম, পাঞ্জাব আর হরিয়ানার রাজধানী তো চণ্ডীগড়, সেই জন্য দেখো আমরা দেখতে পাবো পাঞ্জাব আমাদের রাজ্য চণ্ডীগড় হবে। বেশ, চলো তাহলে কিন্তু লাদাখের রাজধানী লে হ বলতে পারো, লেইকার হ, আর না হলে লে বললেও চলবে। আর দমন দ্বীপের রাজধানী শুধু দমন, আর লাক্ষাদ্বীপের রাজধানী তো কাভারাত্তি বলে দিলাম, এটাকে মনে রাখবে। আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী কিন্তু পোর্ট ব্লেয়ার। দেখতে পাচ্ছি আমাদের পোর্ট ব্লেয়ার আছে, আন্দামান নিকোবর অনেক দ্বীপ, অনেকে এখানে সুপারি টুপারি গাছগুলো খুব বেশি হয়, কিন্তু ভারত থেকে প্লেনে যেতে হবে বা জলপথে যেতে হবে।
এখানে এমন কতগুলো দ্বীপ আছে, সেখানে কোনো আদিম মানুষরা এখনো আছে। ওরা সভ্য সমাজের সঙ্গে একটু বিচ্ছিন্ন হয়ে আছে, চেষ্টা করছে যাতে ওখানে ওদেরকে সভ্য জগতে আনা যায়। বেশ, চলো আমাদের এইখানটা দেখে নেবো। এখানে খুব জানার বিষয় যেটা আছে যে স্বাধীনতার পর বেশ কয়েকটি দেশ রাজ্য ভারতে যোগ দেয়, কয়েকটি মিলিত হয়ে রাজ্য সম্মেলন গঠন করে। 1953 সাল, মনে রাখো, দেখো 1947 সালে আমাদের দেশ ভাগ হয়েছিল, ভারত পাকিস্তান বাংলাদেশ তিনটে টুকরো হয়েছিল। তাহলে দেখা যাচ্ছে যে তারপরও কি রাজ্যগুলো, তখন কি সব রাজ্যগুলো ছিল না? না, ছিল না। 53 সালে কিছু রাজ্য যোগ দিয়েছিল। আমরা একটু বলে নিই কোন কোন রাজ্য ছিল না, তো লাস্ট চ্যাপ্টারে ছিল, এবার তো মাধ্যমিক পরীক্ষায় আসবে না, ওটা হবে না। এখন এইখানে একটা রাজ্য ছিল মানে ওই নিজামে হায়দ্রাবাদ, এইখানটা ছিল জুনাগড়, এটা ছিল জম্মু কাশ্মীর। তা এই জুনাগড় বলেছিল ভারতবর্ষের সঙ্গে থাকবো কি থাকবো না, কিন্তু বাকি অনেকগুলো রাজ্যগুলো কিন্তু স্বাধীন ভারতে যোগ হয়েছিল। তখন বলে জুনাগড়, ওখানকার লোকেরা ঠিক করবে যে ভোট দেবে যে দেশে থাকার ইচ্ছা। তখন পাকিস্তান কিন্তু ভাগ হয়ে গেছে, জুনাগড়ের সঙ্গে যদি এটাকে অ্যাড করতে পারতো তাহলে পাকিস্তান আরও বড় হয়ে যেত। কিন্তু এখানকার জনগণ ভোট দিয়েছিল আমরা ভারতবর্ষে থাকবো। এখানে একটু মিলিটারি শাসন নামিয়ে এটাকে ঠান্ডা করতে হয়েছিল। জম্মু কাশ্মীরে মানে একে যোগ দিতে হয়েছিল। আর এই জম্মু কাশ্মীরে হরি সিং তিনি বলেছিলেন যে তিনি ছিলেন হিন্দু রাজা, কিন্তু প্রজারা ছিল খুব মুসলিম। তিনি চাননি ভারতের সঙ্গেও থাকতে, পাকিস্তানের সঙ্গে থাকতে, কারণ তিনি খুব প্রজাদের ভালোবাসতেন। কিন্তু পাকিস্তান যখন একটা রাষ্ট্র পেয়ে গেল, তখন কিছু সময়ের মধ্যেই কিন্তু একে আক্রমণ করলো জম্মু কাশ্মীরকে। তখন হরি সিং ভারতকে বললে বাঁচাও। ভারত বললে ঠিক আছে, তুমি যদি ভারতে থাকতে চাও তাহলে তোমাকে বাঁচাবো। বলে হ্যাঁ থাকতে চাই, কিন্তু একটা আলাদা সংবিধান তৈরি করতে হবে, 370 ধারা, যেটা নাকি ওই পাকিস্তান ভারতে কোনো লোক জম্মু কাশ্মীর জমি কিনতে পারবে না, মাটি কিনতে পারবে না, অর্থাৎ ওখানকার পূজারা আমার থাকবে। ভারত কিন্তু সেটাতে রাজি হয়েছিল। যাই হোক, তারপরে যোগ দিয়েছিল। সেই কথাটাই বলতে হয়, 1947 সালে দেশ স্বাধীন, কিন্তু 53 সালেও আমাদের দেশ রাজ্য পুনর্গঠন হচ্ছে। 56 সালে 1 নভেম্বর রাজ্যগুলি পুনর্গঠন এবং 14টি রাজ্য 6টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়। এখানটা একবার পড়ে নেবে ডিটেলসে কবে কবে কি হয়েছিল, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম। এবং কবে ঝাড়খণ্ড ভেঙে কি হয়েছিল সেটা এইখানটা আলোচনা করেছি, আমি অতটার মধ্যে যাচ্ছি না। পরের ভিডিও তোমাদের ভূ প্রকৃতি সম্পর্কে গোটা ভারতবর্ষ ধাপে ধাপে আমাদের কোথায় কি মৃত্তিকা মাটি আছে, পাহাড় পর্বত নদ নদী আছে, ডিটেলসে আলোচনা করে দেবো। এখন দেখিনি 2014 সালে 2রা জুন অন্ধ্রপ্রদেশ ভেঙে গেল, তেলেঙ্গানা নামে রাজ্য হলো। আলাদা রাজ্য করতে চাইছিল সেখানকার মানুষ, অত বড় একটা রাজ্যের সঙ্গে থাকবে না। 14 সালে ওটা 2রা জুন আমাদের ভেঙে গেছে, এটাই কিন্তু শেষ, মানে তেলেঙ্গানা ভাঙলো ভারতবর্ষে, আর নেই, সেটাই দেখিয়েছে। তারপর সংবিধানে কবে স্বীকৃতি হারিয়েছে, 21 নভেম্বর 2019 সালে 31 অক্টোবর। আমাদের রিসেন্ট যেটা হলো জম্মু কাশ্মীর 31 অক্টোবর বিদায় নিল। কি থেকে বিদায় নিল? না আমি আর রাজ্য থাকলাম না, আমি হয়ে গেলাম কেন্দ্রশাসিত অঞ্চল। সঙ্গে আমার একটা বন্ধুকেও নিলাম, তিনি লাদাখ, তো লাদাখও কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গেল। 28 আর 9, তাহলে 28টা রাজ্য, 9টি কেন্দ্রশাসিত। আবার দেখা হবে পরবর্তী ভিডিও। ডেসক্রিপশন ফলো করবে, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো।